এলিয়েন্স আমাদের এই বিশাল আকার বিশ্ব ব্রহ্মাণ্ডে পৃথিবী ছাড়া আর অন্য কোনো গ্রহে যদি কোনো প্রাণের অস্তিত্ব থাকে তাহলে তাকে আমরা এলিয়েন্স বলি। আজ পর্যন্ত এলিয়েন্সকে আমরা সিনেমাতে দেখেছি বা তার গল্প শুনেছি। বাস্তব জীবনে আমরা পৃথিবীবাসীরা আজ পর্যন্ত রিয়েল এলিয়েন্স কেমন হয় সেটা দেখিনি। আমাদের পৃথিবীবাসীর কাছে ভিন গ্রহী প্রাণী মানেই যেমন এলিয়েন্স, ভিন গ্রহী প্রাণীদের কাছেও কিন্তু আমরা পৃথিবীবাসীরা এলিয়েন্স। তবে লাখ লাখ বছরের ইতিহাস যদি আমরা ঘেঁটে দেখি তাহলে সেখানে কোনো রকম এলিয়েন্সের অস্তিত্বের কথা আমরা জানতে পারি না। ভিন গ্রহ থেকে আসা কোনো সিগন্যালের অস্তিত্ব আজ পর্যন্ত আমরা সঠিকভাবে প্রমাণ করতে পারিনি, বা আমাদের পৃথিবী থেকে পাঠানো কোনো সিগন্যালের রিপ্লাই আমরা আজ অবধি পাইনি। তাই আপাতত আমাদের এটাই মনে হয় যে এই বিশ্ব ব্রহ্মাণ্ডে পৃথিবী হলো একমাত্র গ্রহ যেখানে প্রাণের অস্তিত্ব রয়েছে। হতে পারে এই বিশ্ব ব্রহ্মাণ্ডে আর কোথাও কোনো প্রাণের অস্তিত্ব বা কোনো সিভিলাইজেশনের অস্তিত্ব নেই। অবজারভেবল ইউনিভার্সে আজ অবধি 200 বিলিয়ন গ্যালাক্সির কথা আমরা জানতে পেরেছি, আর প্রত্যেকটি গ্যালাক্সিতে প্রায় 10 কোটি নক্ষত্র রয়েছে বলে ধারণা করছেন বিজ্ঞানীরা। সেই হিসেবে যদি আমরা দেখি তাহলে এই 200 বিলিয়ন গ্যালাক্সির মধ্যে কত নক্ষত্র থাকতে পারে। এক একটি নক্ষত্রকে যদি আমরা বালির কণার সঙ্গে তুলনা করি তাহলেও সব মিলিয়ে আমরা 1 লাখ পৃথিবীর মতো গ্রহ অবশ্যই খুঁজে পাবো। তাহলে এর দ্বারাই আপনারা হিসেব করে দেখতে পারেন যে মোট কত নক্ষত্র রয়েছে আমাদের এই 200 বিলিয়ন গ্যালাক্সির মধ্যে। এর থেকেও অবাক করা বিষয়টি হলো প্রত্যেকটি নক্ষত্রের 7 থেকে 8টি পর্যন্ত গ্রহ রয়েছে। তবু আজ অবধি আমরা এমন কোনো গ্রহ খুঁজে পাইনি যেখানে পৃথিবীর মতো প্রাণের অস্তিত্ব রয়েছে বা পৃথিবীর থেকেও অ্যাডভান্স কোনো সিভিলাইজেশন রয়েছে। আমরা যেমন তাদের সঙ্গে যোগাযোগ করে উঠতে পারিনি, সেরকমই তারাও আমাদের পৃথিবীবাসীর সঙ্গে আজ অবধি যোগাযোগ করে উঠতে পারেনি। এত অসংখ্য গ্রহ নক্ষত্র থাকা সত্ত্বেও আমাদের এই বিশ্ব ব্রহ্মাণ্ডকে এত খালি খালি বলে কেন মনে হয়? কেন আজ অবধি আমরা কোনো অ্যাডভান্স সিভিলাইজেশনের সঙ্গে যোগাযোগ করে উঠতে পারিনি? তাহলে কি মানব সভ্যতা এই সৃষ্টিতে সারা জীবন একাই থেকে যাবে? বা এমনটাও হতে পারে এলিয়েন্সরা এতটাই অ্যাডভান্স হয়ে গেছে যে আমরা শুধুমাত্র তাদের কম্পিউটারের সিমুলেশন ছাড়া আর কিছুই না। এই সমস্ত প্রশ্নের উত্তর নিয়ে আমি লোকেশ আজ আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে বেরিয়ে পড়া যাক বিশ্ব ব্রহ্মাণ্ডের এক রহস্যজনক যাত্রায়। পৃথিবীর বাইরে অন্য কোনো গ্রহে থাকা যে কোনো রকম প্রাণের অস্তিত্বকে আমরা এলিয়েন্স লাইফ বলে থাকি। ভিন গ্রহে যদি কোনো রকম ব্যাকটেরিয়ার সন্ধানও মেলে তাহলে সেটিকেও আমরা এলিয়েন্স বলবো। এবার যদি আমরা আমাদের সৌরজগতের কথা বলি তাহলে এখানে পৃথিবী বাদে অন্য কোনো গ্রহে প্রাণের অস্তিত্বের কথা আমরা স্বপ্নেও কল্পনা করতে পারি না। তবে আমাদের এই সৌরজগতেই এমন কিছু চাঁদের অস্তিত্ব রয়েছে যেখানে আজ না হলেও ভবিষ্যতে জীবের সৃষ্টি হতেই পারে, যেমন টাইটান, ইউরোপা। বিজ্ঞানীদের প্রাথমিক ধারণা অনুযায়ী এই দুটি চাঁদে সূক্ষ্ম প্রাণের অস্তিত্ব থাকলেও থাকতে পারে। যেমন বৃহস্পতির চাঁদ ইউরোপা সম্পূর্ণভাবেই বরফে ঢাকা। এর সারফেসে টেম্পারেচার এবং রেডিয়েশনের কারণে কোনো প্রাণের অস্তিত্ব থাকতে পারে না, এটা যেমন সত্যি তার পাশাপাশি এটাও সত্যি এর মোটা বরফের চাদরের নিচে যদি কোনো রকম তরল জলের অস্তিত্ব থাকে তাহলে সেখানে জলজ প্রাণীর অস্তিত্ব থাকলেও থাকতে পারে। 1961 সালে ডক্টর ফ্যান ড্রেক একটি ইকুয়েশন দিয়েছিল যার দ্বারা আমরা এটা জানার চেষ্টা করতে পারি আমাদের এই বিশ্ব ব্রহ্মাণ্ডে কত এলিয়েন সিভিলাইজেশনের অস্তিত্ব রয়েছে। আপনারা হয়তো বিশ্বাস করবেন না বন্ধুরা, কিন্তু ড্রেক ইকুয়েশনের হিসেব অনুযায়ী শুধুমাত্র আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সিতেই 5 কোটির বেশি এলিয়েন সিভিলাইজেশনের অস্তিত্ব থাকতে পারে। তবে এটা মাথায় রাখতে হবে এই রেজাল্ট কিন্তু একেবারে হেসে উড়িয়ে দেওয়ার মতো নয়, কারণ আমাদের এই মহাবিশ্ব এতটাই বিশাল যে এখানে পৃথিবী ছাড়া অন্য কোনো গ্রহে যে প্রাণের অস্তিত্ব নেই এই ব্যাপারটি খুব সহজে মেনে নেওয়া যায় না। আপাতত এই ব্রহ্মাণ্ডের কথা আমরা বাদই রাখলাম, শুধুমাত্র আমাদের এই মিল্কি ওয়ে গ্যালাক্সির কথাই যদি আমরা উল্লেখ করি এখানে আমরা ছাড়া আরও অন্য সভ্যতার অস্তিত্ব থাকতেও পারে। বর্তমান সময়ে পৃথিবীর বড় বড় বিজ্ঞানীরাও এটাই বিশ্বাস করেন। তবে আজ পর্যন্ত এমন কোনো সিগন্যাল বা এমন কোনো হিন্টস আমরা পাইনি যা দ্বারা এটা আমরা বুক ঠুকে বলতে পারবো যে অন্য গ্রহে প্রাণের অস্তিত্ব রয়েছে। কিন্তু আমাদের এই বিশ্ব ব্রহ্মাণ্ডে যে এলিয়েন্সের অস্তিত্ব রয়েছে সেটা আমি 100% বিশ্বাস করি। আপনারা একটু ভেবে দেখুন, শুধুমাত্র আমাদের এই মিল্কি ওয়ে গ্যালাক্সিতেই 70 কোটি গ্রহের অস্তিত্ব রয়েছে। যদি এটা আমরা মেনে নিই এর মধ্যে 0.01% গ্রহ হেবিটেবল জোনের মধ্যে রয়েছে, তাহলেও 70 কোটির মধ্যে মাত্র 7 কোটি গ্রহ সূর্যের হেবিটেবল জোনের মধ্যে রয়েছে। মানে 7 কোটি গ্রহে প্রাণের অস্তিত্ব থাকা সম্ভব। আর এটাও যদি আমরা মেনে নিই এর মধ্যে 0.01% এলিয়েন্স আমাদের থেকেও অনেক বেশি অ্যাডভান্স, তাহলে আমাদের এই মিল্কি ওয়ে গ্যালাক্সিতে প্রায় 7,000 গ্রহ থাকতেই হবে যেখানকার সভ্যতা আমাদের থেকেও অনেক অনেক বেশি উন্নত এবং টেকনোলজির ব্যাপারেও আমাদের থেকে অনেক বেশি এগিয়ে।
তাহলে এবার প্রশ্নটা হলো, আমাদের এই মিল্কি ওয়ে গ্যালাক্সিতে 7,000 গ্রহে যদি উন্নত সভ্যতার অস্তিত্ব থাকে, তাহলে তারা আজ পর্যন্ত আমাদের পৃথিবীর সঙ্গে কেন যোগাযোগ করতে পারেনি? আজকের আধুনিক বিজ্ঞানের যুগে এটি হলো সবথেকে বড় একটি রহস্য। এছাড়া এটিকে সবথেকে বড় প্যারাডক্সও বলতে পারেন। এই অমীমাংসিত রহস্য ফেরমি প্যারাডক্স নামে পরিচিত। আপনারা একটু ভেবে দেখুন, যদি একটি গ্যালাক্সিতে 7,000 হাইটেক সিভিলাইজেশনের অস্তিত্ব থাকে, তাহলে একটিরও সঙ্গে আমরা আজ অবধি কেন যোগাযোগ করে উঠতে পারিনি? হাইটেক সিভিলাইজেশন এই কথাটি বলার অর্থ হলো, এই গ্রহের জীবেরা হয়তো ডাইসেনেস টেকনোলজির ব্যবহার করতে শিখে গেছে, আর তাই স্পেস ট্রাভেল এদের কাছে একেবারেই জলভাত। এখন এই এলিয়েন সভ্যতারা কতটা উন্নত করেছে নিজেদেরকে, সেটা জানতে হলে আপনাদের অ্যাডভান্স সিভিলাইজেশনের ক্রাইটেরিয়াটি জেনে রাখা উচিত। গ্যালাক্সিতে থাকা উন্নত সভ্যতাকে আমরা 3টি ভাগে ভাগ করে নেব। এটিকে কার সেভ স্কেলও বলে থাকি। এই স্কেল অনুযায়ী উন্নত সভ্যতাগুলো এই 3টি ক্যাটাগরির মধ্যে যে কোনো একটিতে বিলং করবে। টাইপ 1 সিভিলাইজেশন, এটি হলো সেই সিভিলাইজেশন যারা তাদের প্ল্যানেটের সমস্ত এনার্জিকে ব্যবহার করতে শিখে গেছে। একটি প্ল্যানেটের কোর এবং তার স্ট্রাকচারে প্রচুর পরিমাণে এনার্জি থাকে। যেই সভ্যতা এই সমস্ত এনার্জির ব্যবহার শিখে গেছে তাদেরকে বিজ্ঞানীরা টাইপ 1 সিভিলাইজেশন বলছে। আমরা পৃথিবীবাসীরা কিন্তু এখনও পর্যন্ত টাইপ 1 সিভিলাইজেশন হয়ে ওঠেনি। এখনও আমাদের 200 থেকে 300 বছর মতো সময় লাগবে। টাইপ 2 সিভিলাইজেশন, এটি হলো সেই সিভিলাইজেশন যারা শুধুমাত্র তাদের প্ল্যানেটের এনার্জি নয়, সূর্যের সম্পূর্ণ এনার্জিকেও তারা ব্যবহার করতে শিখে গেছে। হ্যাঁ বন্ধুরা, আমি বলছি ডাইসন স্ফিয়ার টেকনোলজির কথা। আসলে ডাইসন স্ফিয়ার হলো এমন একটি বিশাল আকারের স্ট্রাকচার যাতে একটি সিভিলাইজেশন তার সূর্যের চারিদিকে একটি বিশাল আকার মেটালের স্ট্রাকচার তৈরি করে। আসলে এই বিশাল আকার মেটাল স্ট্রাকচারটির কাজ হলো সূর্যের সমস্ত এনার্জিকে অ্যাবসর্ব করা। এই মুহূর্তে আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সিতে প্রায় 7,000-এর মতো টাইপ 2 সিভিলাইজেশনের অস্তিত্ব থাকার সম্ভাবনা রয়েছে। পৃথিবী থেকে এখানে পৌঁছতে প্রায় 10,000 থেকে 1 লাখ বছর পর্যন্ত লাগতে পারে। যাই হোক, এবার আমরা বলবো টাইপ 3 সিভিলাইজেশনের কথা। বন্ধুরা, টাইপ 3 সিভিলাইজেশন হলো ভীষণ ভীষণ অ্যাডভান্স একটি সিভিলাইজেশন। এই ক্যাটাগরিতে সেই সমস্ত সভ্যতা বাস করে যারা নিজেদের প্ল্যানেট বাদেও সম্পূর্ণ গ্যালাক্সিকেই নিয়ন্ত্রণ করার ক্ষমতা রাখে। এদের কাছে এতটাই ক্যাপাবিলিটি থাকে যে তারা সম্পূর্ণ গ্যালাক্সির যে কোনো সূর্য, যে কোনো গ্রহের থেকে এরা এনার্জি শুষে নিতে পারে। এমনটাও মানা হয়ে থাকে যে টাইপ 3 সিভিলাইজেশন নাকি ব্ল্যাক হোলের থেকেও এনার্জি শুষে নেওয়ার ক্ষমতা রাখে। ইন্টারস্টেলার ট্রাভেল এদের জন্য ভীষণই সহজ একটি কাজ। আসলে এই সিভিলাইজেশনটি কিন্তু আমাদের কাছে ভগবান তুল্য, কারণ যে সভ্যতা সম্পূর্ণ গ্যালাক্সিকেই নিয়ন্ত্রণ করার ক্ষমতা রাখে, তাহলে তারা যে কোনো সময় যে কোনোভাবে একটি প্ল্যানেট তৈরি করতে পারে এবং একটি সৌরজগৎ জন্ম দিতে পারে এবং ইচ্ছে হলে ধ্বংসও করে দিতে পারে। এই টাইপ 3 সভ্যতা এতটাই কম্পিউটিং পাওয়ার ব্যবহার করে থাকে যে কোনো সময় এরা টাইপ 1 টাইপ 2 সিভিলাইজেশন কম্পিউটার সিমুলেশনের দ্বারা যে কোনো সময় সৃষ্টিও করতে পারে, যে কোনো সময় ধ্বংসও করে ফেলতে পারে। মানুষের কাছে এটা কল্পনা করাও অসম্ভব ব্যাপার। ঘুরে ফিরে সেই প্রশ্নটি আবার উঠে আসে, যদি সত্যি এরকম অ্যাডভান্স সিভিলাইজেশনের অস্তিত্ব আমাদের গ্যালাক্সিতে থেকে থাকে, তাহলে আজ পর্যন্ত তাদেরকে আমরা কেন দেখতে পাইনি? এরা তো ইচ্ছে করলেই যে কোনো সময় আমাদের পৃথিবীতে চলে আসতে পারে, তাহলে কেন আসে না? তো বন্ধুরা, এর কিছু এক্সপ্লেনেশন আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। হয়তো এর মাধ্যমেই ফেরমি প্যারাডক্স কিছুটা সলভ করা যেতে পারে। প্রথম এক্সপ্লেনেশন হিসেবে এটা বলা যেতে পারে, যদি কোনো সিভিলাইজেশন থেকেও থাকে তাহলে তারা আমাদের থেকে অনেক অনেক দূরে রয়েছে, আর এই সম্ভাবনাই সব থেকে বেশি বলে মনে হয়। আপনাদের আগেই যেমন বলেছি যে আমাদের এই মিল্কি ওয়ে গ্যালাক্সিতে প্রায় 7,000-এর মতো অ্যাডভান্স সিভিলাইজেশনের অস্তিত্ব রয়েছে। তবে বিশাল আকার আকাশগঙ্গায় এই 7,000 অ্যাডভান্স সিভিলাইজেশন বাদেও আরও 70,000 কোটি নক্ষত্র রয়েছে। প্রত্যেকটি নক্ষত্র একে অপরের থেকে অনেক অনেক দূরে অবস্থিত। যদি আমরা আমাদের সূর্যের কথা বলি, আমাদের সূর্যের সব থেকে কাছের নক্ষত্রটির নাম হলো প্রক্সিমা সেন্টুরি। তবে কাছে বলতে এতটাও কাছে নয়, এর দূরত্ব আমাদের সূর্যের তুলনায় 4.25 লাইট ইয়ার। এত পর্যন্ত ভয়েজারকে পৌঁছতেও 73,000 বছর লেগে যাবে। তাহলে আপনারা একবার ভেবেই দেখুন, সূর্যের সব থেকে নিকটবর্তী নক্ষত্রটি যদি 4.25 লাইট ইয়ার দূরে হয়, বাদবাকি নক্ষত্রগুলোর দূরত্ব কত হতে পারে সেটা হয়তো আপনারা আন্দাজও করতে পারবেন না। যদি কোনো সিভিলাইজেশন টাইপ 2 ক্যাটাগরির মধ্যে বসবাস করেও থাকে, তাহলে তারা এখনও পর্যন্ত এতটাও উন্নত হয়নি যে এত দূরে পৃথিবীতে আসবে পৃথিবীর মানুষদের সঙ্গে দেখা করতে। আসলে আমাদের এই আকাশগঙ্গা কল্পনার থেকেও অনেক বেশি বড়। হাইলি অ্যাডভান্স সিভিলাইজেশনকেও এই সম্পূর্ণ গ্যালাক্সিটি কভার করতে প্রায় লাখ লাখ বছর সময় লেগে যেতে পারে।
তাই এরকম সম্ভাবনা বিজ্ঞানীরা একেবারে উড়িয়ে দিচ্ছেন না। যদি আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সিতে কোনো অ্যাডভান্স সিভিলাইজেশন থেকেও থাকে, তারা আমাদের থেকে এতটাই দূরে রয়েছে যে আমাদের সঙ্গে কোনো রকমভাবে যোগাযোগ করে উঠতে পারছেন না। আসুন তাহলে এবার ফের্মি প্যারাডক্সের দ্বিতীয় এক্সপ্লেনেশন নিয়ে আলোচনা করি। দ্বিতীয় এক্সপ্লেনেশনটি হলো টাইম গ্যাপ। বন্ধুরা, আপনারা জানেন আমাদের এই পৃথিবীর বয়স 450 কোটি বছর, তবে আমাদের এই মিল্কি ওয়ে গ্যালাক্সির বয়স প্রায় 13 বিলিয়ন ইয়ার্স। আমাদের পৃথিবীতে বসবাসকারী আধুনিক মানব সভ্যতার কথা যদি বলি, তাহলে আমরা মাত্র 3 লাখ বছর ধরে এই পৃথিবীতে আছি। 3 লাখ বছরের মধ্যে যে সমস্ত রহস্যজনক জিনিসের সন্ধান আমরা পেয়েছি, সেই সমস্ত কিছুই প্রায় আমাদের ইতিহাসের পাতায় লিপিবদ্ধ রয়েছে। যদি আমি বলি 3 লাখ বছর আগেই আমাদের এই পৃথিবীর বুকে কোনো অ্যাডভান্স সিভিলাইজেশন এসেছিল, তাহলে কি হবে? তাহলে আমরা তাদের বিষয়ে কিভাবে জানতে পারবো? কারণ তাদের বিষয়ে কোনো লিপিবদ্ধ ইতিহাস নেই। সেক্ষেত্রে আমাদের কাছে কোনো সঠিক প্রমাণ নেই যে অতীতে কোনো অ্যাডভান্স সিভিলাইজেশন ভিন গ্রহ থেকে আমাদের গ্রহে এসেছিল। যেমন আপনারা জানেন আমাদের এই মিল্কি ওয়ে গ্যালাক্সির বয়স প্রায় 13 বিলিয়ন ইয়ার্স। সেরকমই এই গ্যালাক্সিতে এমন কিছু নক্ষত্র রয়েছে যারা অনেক বেশি পুরনো, আর ইতিমধ্যে কিছু নক্ষত্র ধ্বংসও হয়ে গেছে। আমাদের পৃথিবী যখন শিশু অবস্থা, মানে যখন সৃষ্টি হচ্ছে পৃথিবী, বড় বড় আগ্নেয়গিরি ফেটে লাভা বেরিয়ে সমস্ত পৃথিবীর বুক একেবারে দগ্ধ করে দিয়েছে, তখন ভিন গ্রহের প্রাণীরা ডাইথানোস্ফিয়ারের মতো টেকনোলজির ব্যবহার করা শিখে গেছে। যদি তাই হয়ে থাকে তাহলে এটা আন্দাজ করা যেতেই পারে বর্তমানে সেই সমস্ত সিভিলাইজেশন এখন টাইপ 3 সিভিলাইজেশনে পৌঁছে গেছে। আর হয়তো তারা এমন সময় এই পৃথিবীতে এসেছিল তখন মানব সভ্যতার সৃষ্টি হয়নি, বা সৃষ্টি হলেও তারা সবেমাত্র আদিম যুগে বসবাস করছে। আর আদিম মানুষেরা তাদের টেকনোলজি সম্বন্ধে কিছুই বুঝতে পারবে না। আর আমরা পৃথিবীতে মানবজাতিরা যখন উন্নতি করতে শুরু করেছি বা টেকনোলজির ব্যবহার করতে শিখেছি, ততদিনে হয়তো সেই সিভিলাইজেশন ধ্বংস হয়ে গেছে, বা এমনও হতে পারে অন্য কোনো দূরবর্তী গ্রহে গিয়ে তারা বসবাস করতে শুরু করেছে, যেটি হয়তো আমাদের পৃথিবীর থেকেও অনেক বেশি ভালো গ্রহ বলে তারা মনে করেছেন, তাই সেখানেই নতুন করে বসবাস করতে শুরু করেছেন। আমাদের এই মিল্কি ওয়ে গ্যালাক্সির বয়স অনুযায়ী এর মধ্যে হয়তো হাজারো সিভিলাইজেশন তৈরি হয়েছে, আবার ধ্বংসও হয়ে গেছে। আমরা পৃথিবীবাসীরা স্পেস সম্বন্ধে জানতে শুরু করেছি 100 বছরও পূর্ণ হয়নি। আর এই সম্পূর্ণ গ্যালাক্সির হিস্ট্রি জানা আমাদের পক্ষে এই মুহূর্তে দাঁড়িয়ে সম্ভব নয়। আসুন তাহলে এবার আমরা ফের্মি প্যারাডক্সের 3 নম্বর এক্সপ্লেনেশনটা জানব। এমনও হতে পারে কোনো ইন্টেলিজেন্ট সিভিলাইজেশন আমাদের খুঁজে বের করেছে, আমাদের সম্বন্ধে সমস্ত কিছু জানে, কিন্তু কোনোভাবেই তারা পৃথিবীবাসীকে ডিস্টার্ব করতে চায় না বলে তাই তারা গোপনে আমাদের উপরে নজর রাখছে। কারণ তারা এটা ভালোভাবেই জানে যে আমাদের টেকনোলজি এখন সবেমাত্র শুরুর দিকে, আমরা সবেমাত্র শুরু করেছি, তাই তারা আমাদের কাজের ওপর কোনো রকম হস্তক্ষেপ না করে দূর থেকে দেখতে চায় যে আমরা কিভাবে আমাদের টেকনোলজিকে আরও উন্নততর করে তুলতে পারি। এছাড়াও এমনও হতে পারে যে আমরা হলাম তাদের কম্পিউটার সিমুলেশনের একটি এক্সপেরিমেন্ট। তারা আমাদেরকে তৈরি করেছে এবং আমাদেরকে আমাদের মতো করে ছেড়ে দিয়েছে, দেখতে চায় আমরা কিভাবে আমাদের টেকনোলজিকে আরও এগিয়ে নিয়ে যেতে পারি। এই বিষয়টি শুনতে অবাক লাগলেও কিছু কিছু বিজ্ঞানী কিন্তু এই ধারণাটাকেও একেবারে উড়িয়ে দিচ্ছেন না। আজকের চতুর্থ এক্সপ্লেনেশনটি, যেটি আমার অনেকটাই সঠিক বলে মনে হয়, হতে পারে তাদের সঙ্গে আমাদের কমিউনিকেশন সিগন্যাল ম্যাচ করছে না। এই বিশাল আকার গ্যালাক্সিতে যদি অন্য কোনো সিভিলাইজেশন থেকে থাকে, তাহলে তাদের টেকনোলজি আর আমাদের টেকনোলজির সঙ্গে যে ম্যাচ করবে এমনটা তো নাও হতে পারে। কাজেই আমরা আমাদের পৃথিবী থেকে যে সমস্ত সিগন্যালগুলো ভিন গ্রহের উদ্দেশ্যে পাঠিয়ে দিচ্ছি, সেই সিগন্যালগুলো হয়তো তারা ক্যাচ করতে পারছে না। আমাদের সিগন্যাল ক্যাচ করার মতো পদ্ধতি তাদের কাছে নেই, বা তাদের সিগন্যাল ক্যাচ করার মতো পদ্ধতি আমরা তৈরি করে উঠতে পারিনি। এমনটা মোটেও জরুরি নয় যে সমস্ত সিভিলাইজেশনের টেকনোলজি একই রকম হবে। মনে করুন কোনো টাইপ 2 সিভিলাইজেশন আজ থেকে 10 কোটি বছর আগে আমাদের পৃথিবীর উদ্দেশ্যে একটি সিগন্যাল পাঠিয়েছে বা একাধিক সিগন্যাল পাঠিয়েছে, আর সেই 10 কোটি বছর আগে পাঠানো সিগন্যাল আজ আমরা রিসিভ করেছি। আজকে আমরা যদি সেই সিগন্যালের রিপ্লাই দিই, তাহলে সেটি সেখানে গিয়ে পৌঁছতে আরও 10 কোটি বছর সময় লাগবে। 10 কোটি বছর পর তারা জানতে পারবে যে এখানে পৃথিবী বলে একটি গ্রহ আছে। এমনও হতে পারে আমাদের সিগন্যাল সেখানে পৌঁছতে পৌঁছতে সেই সভ্যতা সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেল। তো এভাবেই আমরা কোনোদিনই সেই সিভিলাইজেশন বা সেই সভ্যতার সঙ্গে কোনোভাবেই কোনো রকম যোগাযোগ করতে পারবো না। শুনতে একটু খারাপ লাগলেও এটাই হলো বাস্তব, এটাই হলো সত্য।
তাহলে বন্ধুরা, আজকে ফেরমি প্যারাডক্সের যতগুলো এক্সপ্লেনেশন দেওয়ার ছিল আমি এই ভিডিওতে আপনাদের দিয়েছি। এই সমস্ত এক্সপ্লেনেশনগুলোর সঙ্গে আপনি কোনটির সঙ্গে সহমত সেটি আমাকে কমেন্ট বক্সে লিখে পাঠাবেন। আজকের এই উপস্থাপনা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন আপনার বন্ধুদের সঙ্গে ভিডিওটি। আরও এরকম ভিডিও দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি টিপে রাখবেন। আগামী দিনে আপলোড করা সমস্ত ভিডিও নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে সবার আগে। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো সকলকে বিদায় জানাচ্ছি। নমস্কার।